কমিউনিকেশনের কম্পিউটার নেটওয়ার্কস বলে যে বিষয়টা আছে তার কিছু টপিক আলোচনা করব। এর আগে অলরেডি আমরা এটার প্রথম পার্টটা যেটা হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, কমিউনিকেশন মিডিয়া, প্রোটোকল এগুলো নিয়ে খানিকটা তোমাদের ধারণা দিতে পেরেছিলাম। তো আজকে আমরা মূলত যে দুটো জিনিস আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি এবং আইপি অ্যাড্রেস ও ডিএনএস। তো প্রথমে আমরা চলে যাই যে নেটওয়ার্ক টোপোলজি বলতে কি বোঝাচ্ছে। দেখো, টোপোলজি বলতে বোঝাচ্ছে যে জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি, সেই নেটওয়ার্কটাকে কিভাবে সাজাচ্ছি ফিজিক্যালি, সেটাকে আমরা বলছি টোপোলজি। এবং অবশ্যই বুঝতে পারছো যে এটা কিন্তু খুব বড় এরিয়ার যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাকচুয়াল ফিজিক্যাল লেআউটটা বলতে পারবো না। জেনারেলি কি হয়, আমরা মূলত ল্যানের ক্ষেত্রে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে বা এই সাজানোটা কি ধরনের হতে পারে। তো এখানে মূলত আমাদের সিলেবাসে আমরা 5 ধরনের টোপোলজির কথা আলোচনা করব এবং সেই টোপোলজির কি কি সুবিধা বা কি কি অসুবিধা আছে সেগুলোর খানিকটা ধারণা তোমাদের দেব বা তোমাদের বিষয়বস্তুর মধ্যে আছে। তো আমাদের দেখো মূলত 5 ধরনের টোপোলজি আছে। একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রিং, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে মেশ, আর একটা হচ্ছে ট্রি। তো এখানে দেখো আমরা অলরেডি ডেফিনিশনটা আমি বলার চেষ্টা করেছি যে একটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ জ্যামিতিক একটা চিত্র যেটার মাধ্যমে আমরা বলতে পারবো বা বলার চেষ্টা করব যে আমাদের নেটওয়ার্কটা কিভাবে সাজানো আছে। ঠিক আছে, এবং এখানে দুটো জিনিস আছে। আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা নেটওয়ার্ক মানে মূলত দুটো জিনিস, একটা হচ্ছে নোডস মানে যে ডিভাইস গুলো, আর আরেকটা হচ্ছে সেই ডিভাইস গুলোর মধ্যে কানেকশন, যেগুলোকে আমরা বলছি এজ বা লিঙ্ক। ঠিক আছে, তো আমরা একটু প্রত্যেকটা টোপোলজি সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে দেখো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বাস টোপোলজি। তাহলে বাস টোপোলজি এটা একমাত্র টোপোলজি যেখানে মাল্টি পয়েন্ট কানেকশন ইউজ করা হয়। কি কানেকশন? মাল্টি পয়েন্ট কানেকশন, বা এটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে মাল্টি ড্রপ। অর্থাৎ এখানে একটাই কমিউনিকেশন চ্যানেল আছে যেটাকে আমরা কি বলছি, দিস ইজ নোন অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য নেটওয়ার্ক। ব্যাকবোন অফ দ্য নেটওয়ার্ক, এবং এটার সাথেই সমস্ত ডিভাইস গুলো কিন্তু কানেক্টেড, এবং যে জায়গাটায় কানেকশনটা হয় সেখানে একটা কানেক্টর ইউজ করা হয়। এই কানেক্টরটাকে বলা হয়, দিস ইজ নোন অ্যাজ টি কানেক্টর। এই কানেক্টরটাকে বলা হচ্ছে টি কানেক্টর। এবং এই যে টি কানেক্টর দিয়ে এই যে কম্পিউটার গুলো ব্যাকবোনের সাথে কানেক্টেড, এবং এই মাঝখানে যে ছোট্ট লাইনটা রয়েছে এই লাইনটাকে বলা হচ্ছে দিস ইজ কল্ড ড্রপ কেবল। তাহলে এইটা হচ্ছে আমাদের বাস নেটওয়ার্কের স্ট্রাকচার। এবার এখানে তার মানে কি হচ্ছে, এই যে ব্যাকবোনের যে ব্যান্ডউইথটা আছে, এই ব্যান্ডউইথটা কিন্তু সমস্ত কম্পিউটারগুলোর মধ্যে শেয়ার হচ্ছে, কারণ ওই একটাই নেটওয়ার্ক, ওটাকেই সবাই শেয়ার করছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই যে কম্পিউটারগুলো রয়েছে এগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে ডেটা পাঠাতে পারে। কিরকম, যে ধরো কম্পিউটার 1 এই দিকে ডেটা পাঠানোর চেষ্টা করছে, একই সময়ে কম্পিউটার 3 হয়তো এদিকে ডেটা পাঠানোর চেষ্টা করছে। তাহলে দুটো ডিভাইস যদি বাস নেটওয়ার্কে সাইমালটেনিয়াসলি একই দিকে ডেটা পাঠানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের কি সমস্যা তৈরি হতে পারে? সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ডেটা কলিশন। কলিশন মানে কি? ডেটার মধ্যে ধাক্কা লাগবে। তাহলে কি হবে? কলিশন হলে কি হতে পারে? ডেটা ড্যামেজ হতে পারে, ডেটা ডিস্ট্রয় হতে পারে। তাহলে সেটা যদি না হয় বা সেটা যাতে না হয় তার জন্য এখানে একটা মেকানিজমের কথা বলা হয়েছে, যেটার নাম হচ্ছে সিএসএমএ সিডি।
এটাকে ফুল ফর্ম কি বলছে? ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। অর্থাৎ এটা কিভাবে কাজ করছে? এখানে ধরো দুটো কম্পিউটার একসঙ্গে ডেটা পাঠাবে, তাহলে দুটো কম্পিউটার যখন একসঙ্গে ডেটা পাঠাবে কি করছে? ওরা সেন্স করছে যে আমাদের ব্যাকবোনটা ফ্রি আছে নাকি, ব্যাকবোনটা ফ্রি আছে নাকি সেন্স করছে। তাহলে আগে কি হতো যে কিছু চেকিং না করে ডেটা পাঠিয়ে দিল, তাহলে ডেটা পাঠিয়ে দিল মানে হয়তো ডেটা সেই সময় ডেটা কিছুর মধ্যে ট্রান্সফার হচ্ছে, চলাচল করছে, আরেকজন ডেটা পাঠিয়ে দিল মানে অবধারিত ডেটা কলিশন হবে। কিন্তু ক্যারিয়ার সেন্স মানে কোনো কম্পিউটার যখন ব্যাকবোন দিয়ে ডেটা পাঠাবে, ডেটা পাঠানোর আগে ও ব্যাকবোনকে সেন্স করবে যে ব্যাকবোন ফ্রি আছে কিনা। যদি ব্যাকবোন ফ্রি না থাকে ও কি করবে? খানিকক্ষণের জন্য ওয়েট করে যাবে, আবার খানিকক্ষণ পর আবার দেখবে যে ব্যাকবোন ফ্রি আছে কিনা। যদি ব্যাকবোন ফ্রি থাকে তখন ডেটা পাঠাবে। তাহলে কি হলো? আমার কিন্তু ডেটা কলিশন হওয়ার চান্স কমে গেল। কেন? কারণ ও ব্যাকবোনকে ফ্রি ফেলেই তবেই ডেটা পাঠাবে। কিন্তু এখানে আবার একটা সমস্যা ছোট রয়ে গেল। সেই সমস্যাটা কি? যে ধরো দুটো কম্পিউটার, এই কম্পিউটার আর এই কম্পিউটার দুজনেই একসাথে সেন্স করলো একই সময় সেন্স করলো, দুজনেই দেখলো ফ্রি, দুজনেই একই সঙ্গে পাঠিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার একটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বোঝার চেষ্টা করো, দুজনেই একই সঙ্গে সাইমালটেনিয়াসলি সেন্স করলো, দুজনেই একসঙ্গে ডেটাটা পাঠিয়ে দিল, তাহলে কি হবে? আবার ডেটা কলিশন। তাহলে সিএসএমএ-সিডি হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ডেটা কলিশনটাকে কিন্তু পুরোপুরি আটকানো যাচ্ছে না। টু অ্যাভয়েড, সামহাউ এটাকে রিডিউস করা যায়। তাহলে সিএসএমএ-সিডি ইজ আ মেকানিজম ইউজড ইন বাস টোপোলজি টু রিডিউস দ্য চান্সেস অফ ডেটা কলিশন। আমরা কিন্তু পুরোপুরি স্টপ করতে পারছি না। এবার দেখো এই বাস টোপোলজিতে কি কি সুবিধা হয়। সুবিধা মানে হচ্ছে আমার এখানে কস্ট অনেক কম, কারণ এই যে রিকোয়ারমেন্ট অফ কেবলটা কিন্তু অনেক কম লাগছে। তারপর তুমি যদি নতুন নোড অ্যাড করতে চাও, তাহলে নতুন নোড সহজেই তুমি এখানে কানেক্ট করতে পারছো, এখানে এখানে এটাকে এক্সটেন্ড করে দাও, নতুন নোড অ্যাড করে দাও। এইবারে সমস্যাগুলো কি হতে পারে? যে তুমি ধরো এখান থেকে ডেটা পাঠালে, ধরো এখানে কোনো একটা কম্পিউটারের জন্য ডেটা পাঠাতে গিয়ে দেখছো ডেটা যাচ্ছে না। এবার ফল্ট কি এখানে হয়েছে, না ফল্ট এখানে হয়েছে, না ফল্ট এখানে হয়েছে, এটা খুঁজে পাওয়া কিন্তু তখন কঠিন হয়ে যায়। তাহলে ফল্ট ডিটেকশনটা কিন্তু বাস টোপোলজির ক্ষেত্রে কঠিন। আর কি হতে পারে? যে এই যে যত কম্পিউটার আমি বাড়িয়ে যাচ্ছি, বাড়িয়ে গেলে কি হবে? ব্যান্ডউইথটা তো ফিক্স ছিল, তাহলে কম্পিউটার যদি বাড়িয়ে যায় তখন কি হবে? ডেটা ট্রান্সমিশন প্রসেসটা কিন্তু স্লো হয়ে যাবে। এবং যেহেতু আমরা পুরোপুরি ডেটা কলিশনটাকে বন্ধ করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু যত কম্পিউটারের সংখ্যা বাড়বে তত কিন্তু ডেটা কলিশন হওয়ার সম্ভাবনা বাড়বে। বোঝা গেল? তাহলে এটা গেল আমাদের বাস টোপোলজি বা বাস নেটওয়ার্ক। আচ্ছা, এইবারে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে রিং টোপোলজি। রিং টোপোলজি বেসিক্যালি একটা ক্লোজ নেটওয়ার্ক। ক্লোজ নেটওয়ার্ক হওয়ার জন্য এটা কিন্তু রিলায়েবিলিটিটা হাই। এখানে কি হচ্ছে? এখানে ডেটাটা যে কোনো একটা ডিরেকশনে, এখানে ডেটাটা যে কোনো একটা ডিরেকশনে, আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যদি হয় সব ক্ষেত্রেই ক্লকওয়াইজ হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সব ক্ষেত্রেই অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই একটা ডিরেকশনে কি হচ্ছে? ডেটা ফ্লো হচ্ছে। এবার এখানে ডেটা পাঠানোর পদ্ধতিটা কিরকম? ধরো কম্পিউটার 1 একটা ডেটা পাঠালো, কার উদ্দেশ্যে? কম্পিউটার 5। এবার এই যে কম্পিউটারগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি এই রাস্তার উপরে বসে আছে। তাহলে প্রথমে ডেটাটা কোথায় আসবে? কম্পিউটার 2 এর কাছে আসবে। কম্পিউটার 2 এর কাছে আসলো, কম্পিউটার 2 চেক করলো কম্পিউটার 1 যে ডেটাটা পাঠিয়েছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস আর ওর অ্যাড্রেস কি সেম। যদি হয় ও ডেটাটাকে নিয়ে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাবজর্ব করে নেবে, ডেটাটার ফার্দার যাবে না। কিন্তু যদি দেখে যে ডেস্টিনেশন অ্যাড্রেস আর ওর অ্যাড্রেস সেম নয়, ও তখন কি করবে? এটাকে
নেক্সট জনের কাছে পাঠিয়ে দেবে। এবার এ রিসিভ করলো, এ দেখলো যে ডেস্টিনেশন অ্যাড্রেস ওর অ্যাড্রেস সেম নয়, ও আবার কি করবে, পরের জনের কাছে পাঠিয়ে দেবে। ও তাই দেখলো, ও তারপরে ওর কাছে। তাহলে এইভাবে কিন্তু এটা কাজ করে। তাহলে এটা যখন ঘুরে কারোর কাছে পৌঁছালো না, তখন কিন্তু আবার এর কাছে ব্যাক করবে, এবং ব্যাক করলেও বুঝতে পারবে যে আমি ডেটাটা যে পাঠিয়েছিলাম সেটা কেউ পাইনি, মানে যাকে পাঠানোর চেষ্টা করেছি সেই অ্যাড্রেসের বা সেই কম্পিউটার এখানে নেই। তাহলে ওর এই রিলায়েবিলিটিটা কিন্তু বেড়ে গেল, যে হ্যাঁ আমি পাঠালাম, পৌঁছায়নি, আমি বুঝতে পেরে গেছি, জেনে গেছি। ঠিক আছে, এবার এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা কম্পিউটার, এই যে রাস্তার উপর বসে আছে একটা কম্পিউটার, এই কম্পিউটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা বসে যাবে। আমাদের বাসে কি ছিল, বাসে যেটা ছিল একটা কম্পিউটার যদি খারাপ হয় বাকি নেটওয়ার্কের উপর কিন্তু তার কোনো এফেক্ট পড়ছে না, বাকি নেটওয়ার্ক কিন্তু যেরকম নর্মালি কাজ করবে। কিন্তু এখানে যদি কোনো একটা কম্পিউটার আমাদের খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্কটা বসে যাবে। এবার এখানে আবার একটা অসুবিধা আছে, তুমি নতুন ডিভাইস যদি অ্যাড করতে চাও, নতুন ডিভাইস অ্যাড করতে গেলে কোথাও একটা নতুন ডিভাইস অ্যাড করবে, তাহলে ওকে আবার বলতে হবে তোমার আগের কম্পিউটারে, তোমার পরের কম্পিউটারে, মানে যেহেতু ও আগের আর পরের ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে থাকে, সেই জিনিসটাকে সেট করতে হবে। এই ডিভাইসের কাছে নেক্সট কম্পিউটার ছিল কে, সেটা আপডেট করতে হবে। এই ডিভাইসের ক্ষেত্রে আগের কম্পিউটার ছিল কে, সেটাকে আপডেট করতে হবে। তার মানে এতগুলো চেঞ্জেস বা মডিফিকেশন কিন্তু করতে হবে। তারপরে নতুন কম্পিউটার ইনস্টল করা এখানে কিন্তু একটু ডিফিকাল্ট মানে অনেকগুলো কাজ আমাকে করতে হবে। এইবার এখানে ডেটা কলিশন আটকানোর জন্য যে অনেকগুলো ডেটা একই সঙ্গে বেরোচ্ছে, এ ছাড়ছে করলে কি ডেটা কলিশন হবে, তার জন্য এখানে টোকেন পাসিং বলে একটা মেকানিজম ব্যবহার করা হয়। এই টোকেন পাসিং এর কাজ কি, যে একটা টোকেন মানে একটা সিগন্যাল, এই সিগন্যালটা নেটওয়ার্কের মধ্যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ঘুরতে থাকে। সো ইট মিনস when you have the token then you have the permission to send data over the network। অর্থাৎ যখন যার কাছে টোকেনটা আছে তখন সেই শুধুমাত্র ডেটা পাঠাতে পারবে। ধরো প্রথমে কম্পিউটার 1 এর কাছে টোকেনটা রয়েছে, তাহলে কম্পিউটারে 1 যদি ডেটা ওকে পাঠানোর থাকে পাঠাবে, যদি না থাকে কি হবে, টোকেনটা তখন 2 এর কাছে চলে আসবে। এর 2 এর ডেটা পাঠানোর নেই, 3 এর কাছে চলে আসবে, 3 পাঠাবে। এবার ইন দ্য মিন টাইম 1 এর মনে হলো যে আমি ডেটা পাঠাবো, কিন্তু 1 কিন্তু তখন ডেটা পাঠাতে পারবে না, কারণ কি এই টোকেনটা যতক্ষণ না ঘুরে এসে আবার 1 এর কাছে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু 1 কে ডেটা পাঠানো থাকলে ওকে ওয়েট করতে হবে আনটিল ইট হ্যাজ দ্য টোকেন। তার মানে টোকেন হচ্ছে এই নেটওয়ার্কে তোমার একটা পারমিশন, যেটা তোমার কাছে এলো মানে এবার তোমার যদি কিছু ডেটা পাঠানো থাকে তবে তুমি পাঠাতে পারো। তাহলে দেখা যাচ্ছে টোকেন পাসিং এর জন্য কি হচ্ছে, একটাই কম্পিউটার কিন্তু কোনো একটা সময় নেটওয়ার্কে ডেটা পাঠাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেটা কলিশনটাকে আমরা পুরোটাই বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের রিং টোপোলজি, এবং রিং টোপোলজির সাথে যেটা আমি বললাম সেটা হচ্ছে টোকেন পাসিং মেকানিজম। আর বাস টোপোলজিতে আমরা কি বলেছিলাম, একটা মেকানিজম, সেটা হচ্ছে সিএসএমএ সিডি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি স্টার টোপোলজিতে কিন্তু আমার কানেকশন বা ওয়্যারিংটা অনেক বেড়ে যাচ্ছে, যেটা বাসে বা রিং এ কিন্তু কম্পারেটিভলি কম ছিল। এখানে যেটা হচ্ছে সেখানে ডিভাইস গুলো কিন্তু একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড নয়, প্রত্যেকটা ডিভাইস একজনের সাথেই কানেক্টেড একটা সেন্ট্রাল কন্ট্রোলার যেটার নাম হচ্ছে হাব। তাহলে হাব মানে হচ্ছে এমন একটা নেটওয়ার্ক ডিভাইস যেটাতে কতগুলো পোর্ট থাকে, জেনারেলি 4 to 12 সম্ভবত এরকম কিছু পোর্টের সংখ্যা থাকে। ঠিক আছে, 4 থেকে 12টা পোর্ট থাকে হাবে। তো এই ডিভাইসগুলো এই পোর্টে কানেক্টেড হয় এবং সেখান থেকে ও অন্য ডিভাইসে পাঠাচ্ছে, মানে হাবের কাছে প্রত্যেকটা নেটওয়ার্কের কম্পিউটারের অ্যাড্রেস থাকছে। তার মানে ধরো ডিভাইস 1 কে কিছু পাঠাতে চাইছে, তাহলে ও কি করবে, ওকে প্রথমে
হাবের কাছে পাঠাতে হবে, হাব তারপর এখান থেকে ডিভাইস 1 এর কাছে পাঠাবে। তার মানে এখানেও কিন্তু কোনো একটা কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে সেই কম্পিউটারটাই একমাত্র কাজ করবে না, বাকি নেটওয়ার্কটা কিন্তু প্রপারলি কাজ করবে। শুধুমাত্র যদি এখানে হাব খারাপ হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে গেল। হাব যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই গো ডাউন, বসে যাবে। কিন্তু এখানে আরেকটা সুবিধা হচ্ছে, তুমি যদি মনে করো আরো নতুন ডিভাইস অ্যাড করবে, করো, করে হাবের কাছে তার অ্যাড্রেস দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তার মানে নতুন ডিভাইস কিন্তু খুব সহজেই আমরা এখানে অ্যাড করতে পারবো। আবার ফল্ট যদি হয়, ফল্ট কোথায় হয়েছে, ধরো ডিভাইস 4 ডিভাইস 2 এর কাছে পাঠাচ্ছে, তাহলে দেখা গেল ডেটাটা ডিভাইস 4 থেকে হাবের কাছে পৌঁছে গেছে, কিন্তু হাব থেকে আর ডিভাইস 2 তে যাচ্ছে না। তার মানে এখানে কোথাও সমস্যা আছে, অর্থাৎ নেটওয়ার্কে ফল্টটা কোথায় হচ্ছে সেটাও কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা বা ইজিলি খুঁজে পাওয়া যাবে। তো দিস ইজ স্টার টোপোলজি। নেক্সট হচ্ছে মেশ টোপোলজি। মেশ টোপোলজি ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, কিন্তু এইখানে যেটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল ইমপ্লিমেন্ট করা, যখন অনেক কম্পিউটার হয়ে যাবে। কি করে, আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, দেখো যে যদি আমার নেটওয়ার্ক টোপোলজিতে n খানা কম্পিউটার থাকে, তাহলে নাম্বার অফ লিঙ্কস হবে n ইন্টু n-1/2। এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরে নিলাম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এখানে ধরো এই আমার একটা ডিভাইস, এই নেটওয়ার্ক, যেখানে আমার 4টে কম্পিউটার রয়েছে, সবার সাথে সবার কানেকশন রয়েছে। তো ধরো এখানে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4। তো কম্পিউটার 1 কতগুলো তার সাথে কানেকশন রয়েছে, কম্পিউটার 1 এ কতগুলো কানেকশন রয়েছে, এইটা ক্যালকুলেশনটা কিভাবে আসছে আমরা দেখছি। কম্পিউটার 1 এর সাথে দেখো একটা কানেকশন, দুটো কানেকশন, তিনটে কানেকশন। তার মানে আমি যদি বলি আমার n এখানে 4, তাহলে প্রথম ডিভাইসটার জন্য আমি কতগুলো কানেকশন পাচ্ছি, n-1 খানা। n যদি 4 হয় তাহলে আমি পাচ্ছি তিনটে কানেকশন, 1 2 3, তার জন্য n4 হলে n-1 খানা কানেকশন পাচ্ছি। এবার 2 নম্বর ডিভাইসের ক্ষেত্রে যদি দেখি, একটা দুটো তিনটে, এবার একটা দুটো তিনটের মধ্যে এটা দেখো অলরেডি কাউন্ট হয়ে গেছে, তার মানে এক্স্যাক্টলি আমরা কটা পেলাম, দুটো। তাহলে দুটো মানে আমি কি লিখতে পারি, n-2 খানা। এবার এটার ক্ষেত্রে একটা দুটো তিনটে, কিন্তু এটাও রিপিট, তাহলে এক্স্যাক্টলি কটা। তো এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা সিরিজ পাবো, যে একটা একটা করে কমতে লাস্ট হচ্ছে 1। এবার আমরা একটা অঙ্ক শিখেছি যে 1 থেকে n বা 1 থেকে n অব্দি সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n ইন্টু n+1/2। কিন্তু এখানে আমার কিন্তু 1 থেকে n অব্দি নেই, আছে কত, n-1। তাহলে 1 থেকে n-1 কি সূত্র হবে, ওই সূত্রটাই হবে, শুধু আমরা n এর জায়গায় n-1 বসাবো, ওই সূত্রটাতেই n এর জায়গায় n-1। তাহলে n এর জায়গায় n-1 বসাই, দেখো বাইরে n আছে n-1, ভেতরে n এর জায়গায় n-1 প্লাস /2। এবার এখানে দেখো +1 -1 কেটে গেল, পড়ে রইল কি শুধু n, তাহলে n ইন্টু n-1/2, যেটাকে আমরা অঙ্কের ভাষায় কি বলে থাকি, NC2। তাহলে এটা হচ্ছে আমার নাম্বার অফ কানেকশন বা নাম্বার অফ এজেস। তাহলে এবার তুমি বুঝতেই পারছো যে ধরো আমি বললাম যে একটা মেশ নেটওয়ার্কে আমার 10টা কম্পিউটার আছে, তাহলে 10টা কম্পিউটারের জন্য কতগুলো কানেকশন আমাকে করতে হবে,
একদম সহজ, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে n এর ভ্যালু হচ্ছে 10 গুণ 10 মাইনাস 1 ভাগ 2। তাহলে 2 দিয়ে এটা করলাম 5, তাহলে 5 গুণ 9 সমান 45। তাহলে 45 খানা কানেকশন করতে হচ্ছে যদি কম্পিউটারের সংখ্যা 10টা হয়। আর কম্পিউটারের সংখ্যা যদি আরো বাড়ে তাহলে কি হবে, এটা আরো বাড়বে। তাহলে বোঝা যাচ্ছে যে ধরো আমার একটা ল্যাবে যদি 20টা কম্পিউটার থাকে, সেটাকে মেশ টোপোলজি দিয়ে কানেক্ট করা মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু এখানে যেটা সুবিধা আছে, ধরো ডিভাইস 2 আর ডিভাইস 3 কানেক্টেড, কিন্তু এই লিঙ্কটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু ডিভাইস 2 এর মাধ্যমে ডেটা পাঠাতে পারবে, এর মাধ্যমে ডেটা পাঠাবে। অর্থাৎ অল্টারনেট ওয়ে আমার কাছে আছে, যে একটা পাথ বা একটা রুট যদি খারাপ হয়ে যায় তখন অল্টারনেট রুট ব্যবহার করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাডভান্টেজ একটা পাওয়া গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, সেটা কিন্তু অসুবিধা। আর আরেকটা হচ্ছে কস্ট, অনেক খরচা বেড়ে যাচ্ছে। তুমি ভাবো আমার যদি 10টা কম্পিউটারের জন্য 45 খানা কানেকশন করতে হয়, আর বাস টোপোলজিতে কি করলাম, আমরা একটা লম্বা তার ফেলে দিলাম যেখানে প্রত্যেকটা মেশিনকে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে কিন্তু কস্টের দিকটা অনেক বেশি, আর লার্জ নাম্বার অফ কম্পিউটারের ক্ষেত্রে ইট ইজ প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট বা ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট। ওকে, এইবারে নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা টোপোলজি যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ট্রি। ট্রি টোপোলজিতে কি হচ্ছে, এখানে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থাকছে, যেখানে সবার উপরে প্যারেন্ট বা এটাকে আমরা বলতে পারি রুট অফ দ্য ট্রি। হ্যাঁ, আমাদের বাইনারি ট্রি, ডেটা স্ট্রাকচার এগুলো আছে, সেখানে বাইনারি ট্রিতে রুট বলতে সবার উপরে, মানে এই ট্রিটা ঠিক উল্টো হয় আমাদের কম্পিউটার সায়েন্সে। এমনি আমাদের ট্রি কি হয়, রুটটা নিচে থাকে, এখানে রুটটা উপরে থাকে, এবং এর থেকে এটা কি হচ্ছে, এটা রুটের যে রেসপেক্টে যদি বলি, এটা চাইল্ড 1, এটা হচ্ছে চাইল্ড 2, আবার এদের দুজনের রেসপেক্টে এটাকে প্যারেন্ট, আবার এই চাইল্ড 1 এর রেসপেক্টে এটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এদের আবার প্যারেন্ট হচ্ছে এটা। সো দেয়ার ইজ আ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ইজ মেনটেন ইন দ্য ট্রি টোপোলজি। এবার এখানে কি হচ্ছে, এখানে ধরো কিছু সুবিধা, যেরকম যে আমি এই কম্পিউটারটা বা এর নিচের পার্টটাকে পুরো ডিসকানেক্ট করে দিতে চাই, সেটা কিন্তু খুব সহজেই করে যায়। মানে এটাকে যদি আমি অফ করে দিই, এইটাকে যেহেতু পাথে রয়েছে, পাথের মধ্যে রয়েছে, এটাকে অফ করে দিলাম মানে এই পুরো ব্রাঞ্চটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। এখানে অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেটা পাঠানো। ধরো আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা পাঠাবো, তাই যেহেতু হায়ারার্কিক্যাল স্ট্রাকচার রয়েছে, এখান থেকে ওখানে ডেটা পাঠানো মানে ডেটাটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তারপর এখানে আসবে, তারপর এখানে, তার মানে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, যার জন্য কিন্তু ডেটা পাঠাতে সময় অনেক বেশি লাগছে। ঠিক আছে, যত হায়ারার্কিটা বাড়বে তত কিন্তু আমার ডিভাইস গুলোর মধ্যে কমিউনিকেশন করতে গেলে টাইম কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো যার জন্য এটা আমাদের খুব একটা ইউজ হয় না, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে আছে, স্ট্রাকচারটা কি, সুবিধা অসুবিধাগুলো আমাদের একটুখানি জেনে রাখতে হবে। তাহলে এই মোটামুটি আমাদের 5টা টোপোলজি, 5টা অ্যারেঞ্জমেন্ট নেটওয়ার্কের, যেটা আমরা ফিজিক্যালি বানাতে পারি বা করতে পারি, এবং সেটা একটা ছোট নেটওয়ার্ক আমরা বলতে পারি, বা ল্যানের ক্ষেত্রে বলতে পারি, যেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। আচ্ছা, এবারে নেক্সট আমাদের একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর হচ্ছে ডিএনএস। তো ডিএনএস কি আর আইপি অ্যাড্রেস কি আমি একটু বলি। যে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে নাম্বার, আর ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, নেম। তো আমাদের ক্ষেত্রে কি হয়, যে নাম্বারটা মনে রাখা কঠিন, কিন্তু
নামটা আমরা সহজেই মনে রাখি। ওই জন্য দেখবে তোমাকে যদি বলা হয় যে আমরা তোমার ওই বন্ধুর মোবাইল নাম্বারটা বলো দেখি, তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে না, কারণ তুমি নাম্বার সহজে মনে রাখতে পারো না, বা আমরা পারি না। তুমি কেন, আমরা অনেকেই এত নাম্বার সবসময় মনে রাখতে পারি না, কিন্তু আমরা নামটা সহজেই মনে রাখি। ওই জন্য তুমি মোবাইল থেকে নাম দিয়ে আমরা সেভ করে রাখি, যে নামটা মনে করে খুঁজে বার করতে পারি। তো কিরকম, ধরো আমি যদি ডিএনএস বলি, আমরা সবাই এটা সারাক্ষণ ইউজ করছি, www.google.com, কিন্তু এটা ডিএনএস, কারণ নাম। কিন্তু আমাদের নাম মনে রাখা সহজ, আমি যদি ইয়াহু, গুগল, কত কিছু ওয়েবসাইট আমরা মনে রাখছি, কিন্তু আমাদের যদি বলি যে গুগলের আইপি অ্যাড্রেস বলো দেখি, আমরা কিন্তু অনেকেই জানি না। কিন্তু আমরা দেখব, আমরা যেখানে টাইপ করি ডিএনএসটা, সেখানে গিয়ে যদি এটা লিখি, এইটা লিখে যদি আমরা এন্টার দিই, দেখবো গুগল খুলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। তা এরকম প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস বা প্রত্যেকটা ওয়েবসাইট বলো, যা বলো, প্রত্যেকে কিন্তু একটা আইপি অ্যাড্রেস রয়েছে। তাহলে এই আইপি অ্যাড্রেস হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, কিছুই না। বেসিক্যালি প্রত্যেকটা কম্পিউটার যখন নেটওয়ার্কে কানেক্ট হয়, তাকে একটা লজিক্যাল অ্যাড্রেস প্রোভাইড করা হয়। সেই লজিক্যাল অ্যাড্রেসটা কে প্রোভাইড করে? আমাদের ক্ষেত্রে, আমাদের ক্লায়েন্ট কম্পিউটারের ক্ষেত্রে কে প্রোভাইড করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই যে তুমি এই বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছ, সেটা তোমাকে কি দিচ্ছে? আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার যেগুলো আছে, অ্যালায়েন্স আছে, উইশনেট আছে, বা আমাদের ন্যাশনাল আইএসপি কি আছে, এয়ারটেল আছে, জিও আছে। তো এরা যখনই দিচ্ছে, তখন কিন্তু আমার কম্পিউটার বা আমার মোবাইল বা আমার ল্যাপটপ যেটাতেই কানেক্ট করছি, বা আমার বাড়িতে যে দিচ্ছে রাউটারে, আমাকে কিন্তু একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করছে। এবার আমাদের এই যে কম্পিউটারে অ্যাড্রেস, দু ধরনের অ্যাড্রেস আছে। দু ধরনের অ্যাড্রেস আছে, কি? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সরি, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। এটা জেনারেলি কি হয়, এটা নিউমেরিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে 4 বাইটস, মানে আইপি ভার্সন 4। আর ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে 6 বাইটস বা 48 বিটস, 32 বিটস, এটা হচ্ছে 48 বিটস। ওকে, তাহলে এই যে 48 বিটস, এখানে কিন্তু কিছু সবসময় যে নিউমারিক থাকবে তা নয়, নিউমারিকের সাথে অ্যালফাবেটস ইউজও করা হয়, মানে প্রত্যেকটা মেশিনের একটা নিজস্ব অ্যাড্রেস আছে। তাহলে এই ম্যাক অ্যাড্রেসের প্রয়োজনীয়তাটা কোথায় বা দরকারটা কোথায়? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে ধরো একটা সাইবার ক্যাফে, ও কি করলো, কোন একটা আইএসপি থেকে একটা ইন্টারনেট কানেকশন নিল, তার মানে আইএসপি ওকে কি করলো, একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করেছে। এবার ও কি চিন্তা করলো, যে আমি তো সাইবার ক্যাফেটা চালাবো, তাহলে একটা কম্পিউটার দিয়ে তো আমার হবে না, তাহলে আমাকে এর সাথে অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে হবে, এবং সেটা কোনো একটা ল্যানের মাধ্যমে, সেটা ওর পক্ষে যেটা সুটেবল হবে, সে জেনারেলি বাস স্ট্রাকচারে করলো। তাহলে এইবার এই যে এই প্রত্যেকটা মেশিন, ও কি সবার জন্য কি আলাদা আলাদা করে ইন্টারনেট কানেকশন নেবে? নেবে না, একটা ইন্টারনেট কানেকশন নেবে। ও কি করে বড়জোর করতে পারে, যে আমার ব্যান্ডউইথটাকে বাড়িয়ে দেবে। তাহলে ব্যান্ডউইথটা যদি বাড়িয়ে দেয়, তখন কি হবে, যে এইখানে ডেটা ট্রান্সমিশন বা ডেটা ট্রান্সফার স্পিড গুলো এখানে বেড়ে যাবে। তাহলে কিন্তু আইপি অ্যাড্রেস একটাই। তাহলে এবার সাইবার ক্যাফেতে দেখা গেল যে কোনো একটা সময় ওই সাইবার ক্যাফেতে কোনো একটা ক্রাইম হয়েছে। তাহলে ক্রাইম হয়েছে, তাহলে কোন মেশিন থেকে হয়েছে? কারণ আইএসপি বা যার থ্রুতেই হোক, ট্র্যাক করে আইপি অ্যাড্রেসটা পেলে এই সাইবার ক্যাফে অব্দি পৌঁছাবো, কিন্তু সাইবার ক্যাফে কোন মেশিনটা থেকে হয়েছে সেটাকে কি করে বুঝবো? সেটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেস তার সাথে ম্যাক অ্যাড্রেসকে কানেক্ট করলে আমরা বুঝতে পারবো যে ওই পার্টিকুলার নেটওয়ার্কে, ওই পার্টিকুলার আইপি অ্যাড্রেসের
কোন মেশিন থেকে এই পার্টিকুলার কাজটা বা কাণ্ডটা হয়েছে। আমার বাড়িতেও তাই হয়, বা আমাদের বাড়িতেও তাই হয়। কি হয়, একটা ওয়াইফাই কানেকশন করে নিলাম, নিয়ে ওটার সঙ্গে টিভি, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ যা আছে সব কানেক্ট করে দিচ্ছি। প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আলাদা। তাহলে যতই যে যা করুক, ওই আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস নিয়ে আমি কিন্তু ওই মেশিনটাকে অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এইবারে আমাদের সিলেবাসে এই যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের একটু ভাগগুলো আমি একটু দেখে নেব। আচ্ছা, তার আগে আমরা বলেছিলাম যে আইপি অ্যাড্রেসটা আমাদের যেটা আছে 32 বিটস বা 4 বাইটস। এবার এই 4 বাইটসের কিরকম হয়, আমাদের আইপি অ্যাড্রেস 4 বাইটস কিরকম ভাবে থাকে, 1 বাইট ডট 1 বাইট ডট 1 বাইট ডট 1 বাইট, টোটাল 4টে বাইট। এবারে বাইট মানে কত, 1 বাইট মানে কত, 8 বিটস। তাহলে 8 বিটসে আমরা কতগুলো কম্বিনেশন বানাতে পারি, 2 টু দি পাওয়ার 8, যেটা হচ্ছে 256, 256। তাহলে 256 মানে 0 থেকে 255, 256 মানে 0 থেকে 255। অর্থাৎ এই যে আমাদের আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের এই ভ্যালুটা এইখানে সর্বনিম্ন কি হতে পারে, 0, আর সর্বোচ্চ কি হতে পারে 255। তার মানে আমরা কখনো এরকম আইপি অ্যাড্রেস দেখব না যেখানে লেখা আছে এই ভ্যালুটা নেভার অকার, মানে এরকম কোনো আইপি অ্যাড্রেসে ভ্যালু আসতেই পারে না যেটা 255 এর বেশি। তাহলে এই প্রত্যেকটাই যে বললাম, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটা বাইটকে ডিনোট করছে। এটা ফার্স্ট বাইট, এটা সেকেন্ড বাইট, এটা থার্ড বাইট, এটা ফোর্থ বাইট। এবং বাইট যেহেতু, বাইটের ভ্যালু বা রেঞ্জটা কি হতে পারে এটা, তাহলে মিনিমাম আসতে পারে একটা আইপি অ্যাড্রেসে 0 এক একটা বাইটের, আর ম্যাক্সিমাম আসতে পারে কত, 255 বা 255। ঠিক আছে, এবারে আমি বলেছি যে আমাদের সিলেবাসে 5 রকমের আইপি অ্যাড্রেস আছে। একটা হচ্ছে ক্লাস এ, একটা হচ্ছে ক্লাস বি, একটা হচ্ছে ক্লাস সি, একটা হচ্ছে ক্লাস ডি, একটা হচ্ছে ক্লাস ই। এবার এই প্রত্যেকটা ক্লাস অফ আইপি অ্যাড্রেসকে আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করি। আচ্ছা, প্রথমে দেখো ক্লাস এ আইপি অ্যাড্রেস। আমি একটা ডায়াগ্রাম এঁকেছি, এটাকে আরেকটু ভালো করে তোমাদের বুঝিয়ে। আমি বলেছিলাম যে আমাদের টোটাল আইপি অ্যাড্রেসের 4টে বাইট। ঠিক আছে, 4টে বাইট, দেখো 4টে বাইট আমি 4টে ব্লক করে দেখিয়েছি, 4টে বাইট। এবার এখানে বলা আছে যে নেটওয়ার্ক আইডির জন্য ইউজ করা হয় 1 বাইট বা 8 বিটস। নেটওয়ার্কের জন্য ইউজ করা হয় 1 বাইট বা 8 বিটস। তাহলে মানে এই প্রথমটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক আইডির জন্য, আর হোস্ট আইডির জন্য হচ্ছে 3 বাইটস বা 24 বিটস। তাহলে এই পুরোটা হচ্ছে হোস্ট আইডি। অর্থাৎ একটা নেটওয়ার্কের দুটো পার্ট থাকে, যে কোন নেটওয়ার্ক আর সেই নেটওয়ার্কের কোন হোস্ট। জেনারেলি লার্জ নাম্বার অফ নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, ক্লাস এ আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। ঠিক আছে, লার্জ নেটওয়ার্ক, লার্জ নেটওয়ার্ক মানে যে নেটওয়ার্কে হোস্টের সংখ্যা অনেক বেশি। আর নেটওয়ার্কের সংখ্যা বাড়াতে গেলে তখন আমরা ক্লাস সি তে যাব। কিন্তু ক্লাস এ তে কি হয়, নেটওয়ার্কের সংখ্যা কম কিন্তু নেটওয়ার্কে হোস্টের সংখ্যা অনেক বেশি। এইবারে যেটা বলা আছে দেখো ছবিতে, যে প্রথম বাইটের প্রথম বিটটা ফিক্সড টু 0। The first bit of the first byte is fixed to 0 for class A IP address. তাহলে আমার নেটওয়ার্ক আইডির জন্য কত রয়ে গেল, 8টা। এখানে তো ফার্স্ট বাইট, বাইট মানে 8 বিট,
তাহলে 8 বিটের মধ্যে একটা বিটকে ফিক্স করে দিলাম, তাহলে পড়ে রইল কত আমার 7 বিট। এবার 7 বিটে কতগুলো কম্বিনেশন তৈরি হয় 2 টু দি পাওয়ার 7। 7 বিটে কতগুলো কম্বিনেশন তৈরি হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এইবার কি হয়, আমাদের নেটওয়ার্কের কিছু প্রয়োজনীয় কাজপত্র বা এইসবের জন্য শুরুর নেটওয়ার্ক আইডিটা আর শেষের নেটওয়ার্ক আইডিটাকে রিজার্ভ রাখা হয়, ওটা কাউকে প্রোভাইড করা হয় না। তাহলে শুরুরটা বাদ গেলে আর শেষেরটা বাদ গেলে আমার কাছে অ্যাকচুয়ালি ইউজেবল পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 খানা নেটওয়ার্ক। এইবার প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট, প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট, দেখো হোস্টের জন্য কত 24 বিটস, তাহলে দেখো এই সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার 24। তাহলে নাম্বার অফ ডিফারেন্ট নেটওয়ার্কস পেলাম 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2, নাম্বার অফ হোস্ট ইন ইচ নেটওয়ার্ক পেলাম 2 টু দি পাওয়ার 24। এইবারে ফার্স্ট বাইট, ভ্যালু অফ দ্য ফার্স্ট বাইট রেঞ্জেস বিটুইন, কত থেকে কতর মধ্যে রেঞ্জ করছে। দেখো আমি যদি একটু লিখি, ফার্স্ট বাইট মানে হচ্ছে 8 বিট, 8 বিটে একটা বিট তো আমার জিরোতে ফিক্স, তাহলে বাকি 7টা বিটের ভ্যালু কি হতে পারে 7টা জিরো থেকে এই বিটটা ফিক্স, এটা ফিক্স, ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে। এইবার আমরা ওই যে ফার্স্ট সেমিস্টারে নাম্বার সিস্টেম শিখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে হাউ টু কনভার্ট আ বাইনারি নাম্বার ইনটু ডেসিমাল। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কতগুলো ভ্যালু বসিয়ে দিই, 1 2 4 8 16 32 64 128, এগুলো কিভাবে আসছে ওই 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এইভাবে আসছে। এইবার কিভাবে করব, যেখানে যেখানে 1 আছে তার করেসপন্ডিং এই ভ্যালুগুলোকে যোগ করব। তাহলে এখানে সবকটাই 0 আছে, তাহলে কিছু যোগ করার নেই, পুরোটাই 0 হয়ে যাবে। আর নিচেরটায় সবকটা 1 আছে, এবার আমরা এই এখানে 1 আছে মানে 64 প্লাস এখানে 1 আছে মানে কত 32 প্লাস এখানে 1 আছে মানে কত 16। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে কত পাবো দেখা যাবে, আমরা পাচ্ছি 127। অর্থাৎ আমরা বলতে পারবো এই ফার্স্ট বাইটটা যেটা আছে, এই ফার্স্ট বাইটের রেঞ্জটা হবে 0 থেকে 127 ফর ক্লাস এ আইপি অ্যাড্রেস। ওকে, এইবারে এটা বোঝা গেল। এবারে আমরা চলে যাব ক্লাস বি আইপি অ্যাড্রেস, যেখানে কি হবে নেটওয়ার্কের সংখ্যাটা একটু বাড়বে, হোস্টের সংখ্যাটা একটু কমবে। আচ্ছা, তাহলে ক্লাস বি আইপি অ্যাড্রেস আমরা দেখি, এইখানেও সেই একই স্ট্রাকচার। চারটে বাইট, এখানে যেটা হচ্ছে ফার্স্ট বাইটের ফার্স্ট দুটো বিট 1 আর 0 তে ফিক্স। দেখো ফার্স্ট বাইটের ফার্স্ট দুটো বিট 1 আর 0 তে ফিক্স। তাহলে নেটওয়ার্কের জন্য এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, তার মানে 2 বাইটস বা 16 বিটস। আর হোস্টের জন্য রাখা আছে এখানে 2 বাইটস বা 16 বিটস। তাহলে এবারে প্রথম দুটো তো ফিক্স, তাহলে নাম্বার অফ ডিফারেন্ট নেটওয়ার্ক কতগুলো জেনারেট হবে। তাহলে দেখো আমার কাছে দুটো যদি ফিক্স হয়ে যায় 16টার মধ্যে, এখানে টোটাল আছে 16টা, 16টার মধ্যে দুটো ফিক্স, তাহলে আমার ভ্যারি করছে কত 14টা বিট। তাহলে 14টা বিটে কতগুলো কম্বিনেশন হবে, 14টা বিটে কতগুলো কম্বিনেশন হবে, টু টু দি পাওয়ার 2
আচ্ছা, আমি 14টা বিটে আমরা কি করছিলাম, এখানে 2 বাইটস বা 16 বিটস ছিল, এখানে 2 বাইটস বা 16 বিটস ছিল, এটা 10 তে ফিক্স ছিল, নেট আইডি, হোস্ট আইডি। তাহলে আমি বলেছিলাম যে আমার দুটো বিট ফিক্স, তাহলে 16টা, এই 16টার মধ্যে দুটো ফিক্স মানে পড়ে এলো 14টা, তাহলে 14টা বিটে আমার কম্বিনেশন হবে কত, 2 টু দি পাওয়ার 14। তাহলে 2 টু দি পাওয়ার 14 খানা কম্বিনেশন, এবং ওই বলেছি একই কনসেপ্ট, এই শুরুরটা আর শেষেরটা কিন্তু আমাদের থাকছে না, বাদ থাকছে। এটা হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট নেটওয়ার্কস। আর নাম্বার অফ হোস্ট ইন ইচ নেটওয়ার্ক কত দাঁড়াবে তাহলে, দেখো হোস্টের জন্য কত রেখেছিলাম 16, তাহলে 2 টু দি পাওয়ার 16। এইবার নেক্সট আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্স্ট বাইট। তাহলে ফার্স্ট বাইটটা আমরা দেখি, ফার্স্ট বাইট মানে প্রথম 8টা বিট, প্রথম 8টা বিটের দেখো প্রথম দুটো তো 10 তে ফিক্স, তাহলে আমার 6টা থাকবে আর থেকে 10। তাহলে আমি যদি এটাকে আবার সেই একই ফরম্যাটে লিখি, দেখা যাবে এটার ভ্যালু কত আসছে 128, আর এখানে এই সমস্তগুলোকে অ্যাড করি 128 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 which is 191। তাহলে ফার্স্ট বাইটের রেঞ্জ 128 থেকে 191, এটা গেল আমাদের ক্লাস বি আইপি অ্যাড্রেস। এইবারে নেক্সট আমরা চলে যাব হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস। আচ্ছা, ক্লাস সি এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে স্ট্রাকচারটা, এখানে এটা হচ্ছে নেট আইডি আর এটা হচ্ছে হোস্ট আইডি স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে 3 বাইটস বা 24 বিটস, এটা হচ্ছে 1 বাইট বা 8 বিটস। এবারে একইভাবে আমরা যদি দেখি আমার টোটাল 24টা বাইট আছে, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা আছে 24টা বাইট, তার মধ্যে 3টে তো আমি ফিক্স, তাহলে আমার কতগুলো বাইটের ভ্যালু ভ্যারি করছে 21 বিট, 21 বিটে, তাহলে বাইনারিতে 2 দিয়ে আমি 21 বিটে কতগুলো কম্বিনেশন করতে পারি 2 টু দি পাওয়ার 21, এবং ওই প্রথমটা শেষেরটা যদি আমি বাদ রাখি তাহলে 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2। নেক্সট হচ্ছে নাম্বার অফ হোস্ট কত হবে, দেখো 8 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 8। এইবারে ভ্যালু অফ দ্য ফার্স্ট বাইট, ফার্স্ট বাইটটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটুকু ফার্স্ট বাইট মানে এইটুকু, এইটুকুতে 110, তারপরে 5টা 0 থেকে 110 5টা 1। এবার যদি আমি ক্যালকুলেশনটা করি 1 2 4 8 16 32 64 128, এইটা যোগ করলে আমি পাবো 128 প্লাস 64, কারণ এই দুটো জায়গাতেই 1 আছে, তাহলে 192। আর এটার ক্ষেত্রে যোগ হবে 128 প্লাস 64 প্লাস 16 8 4 2 1, দেখা যাবে এই যোগটা করলে আমরা পাচ্ছি 223। অর্থাৎ ফার্স্ট বাইটের রেঞ্জটা কি দাঁড়াচ্ছে 192 থেকে 223 হলো। এইবারে নেক্সট হচ্ছে ক্লাস ডি। ক্লাস ডি আইপি অ্যাড্রেসটা আমরা একটু দেখি। ক্লাস ডি এর ক্ষেত্রে এত ডিটেলস কিছু বলা নেই, বলা হচ্ছে যে এটা মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়, এবং এইখানে শুধু বলা আছে ফার্স্ট বাইট
এই যে ফার্স্ট বাইটটা, আমি যদি ছবিটা আঁকি, এখানে শুধু ফার্স্ট বাইটটা নিয়ে বলা আছে, বাকি বাইটগুলোর ডিটেলস কিছু বলা নেই। এই যে ফার্স্ট বাইটের প্রথম 4টে বিট ফিক্স, তাহলে প্রথম 4টে বিট, তাহলে এগুলো আমাদের কাছে এখানে কিছু নেই, কোনটা কি আছে না আছে এগুলো কিছু নেই। এবার যদি প্রথম 4টে বিট আমাদের কাছে ফিক্স থাকে, ফার্স্ট বাড়াচ্ছে, দেখো 1 1 1 0, তার মানে টোটাল তো আমার 8টা, টোটাল তো 8টা, এখানে 8টার মধ্যে 4টে ফিক্স, তাহলে 4টে ভ্যারি করছে। তাহলে আচ্ছা, ক্লাস ডি আইপি অ্যাড্রেসের স্ট্রাকচারটা কি আছে, এখানে এই যে 4টে বাইট এর ডিটেলসটা কিন্তু কিছু বলা নেই, এখানে শুধু বলা আছে যে প্রথম বাইটের প্রথম 4টে বিট যেটা হচ্ছে 1110 তে ফিক্স, তাহলে এগুলো আমাদের কাছে জানা নেই। তো এখানে তাহলে ফার্স্ট বাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমার প্রথম 4টে বিট ফিক্স, তাহলে ভ্যারি করছে কত, শেষের 4টে বিট। এবার যদি আমরা সেই একই ফর্মুলা ইউজ করি, করে যদি আমরা এটা অ্যাড করে দেখি, তাহলে এই রেঞ্জটা কি আসছে, 224 থেকে 239। অর্থাৎ এই যে মাল্টিকাস্ট গ্রুপ আইডি যেটা বলা হচ্ছে, এই গ্রুপ আইডিটা যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 224.000 থেকে 239.255.255.255, এই মাল্টিকাস্ট গ্রুপ আইডি যেটা রেঞ্জ সেটা হচ্ছে ক্লাস ডি এর ক্ষেত্রে এইটা। ওকে, নেক্সট আমরা চলে যাব ক্লাস ই এর ক্ষেত্রে। ক্লাস ইটাও অলমোস্ট এইরকমই, এখানেও ডিটেলস কিছু আমাদের বলা নেই, যেটুকু বলা আছে সেই ফার্স্ট বাইটটা যেটা আছে সেটার প্রথম 4টে বিট হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আনইউজড রিজার্ভ রাখা হয়েছে, তাহলে আমার ফার্স্ট বাইটের রেঞ্জটা কি দাঁড়াচ্ছে, থেকে এটা যদি আমরা ওই করি তাহলে পাবো 240 থেকে 255। তাহলে একটা জিনিস কিন্তু আমরা দেখলাম, যেটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এগুলোতে কিন্তু ওই ফিক্সড বিটের সংখ্যাটা এক এক করে বাড়ছিল, কিন্তু ক্লাস ডি আর ই এর ক্ষেত্রে কি এটা কিন্তু 4টেতেই ফিক্স আছে, একটাতে ভ্যালুটা ছিল 1110 আর এটাতে ভ্যালুটা আছে 1111। এইবারে তাহলে এগুলো আমার এখানে কিছু নেই, শুধু আমার এই রেঞ্জটা হচ্ছে এইটা। এবার দেখো তাহলে আমরা কি পেলাম, ভালো করে যদি আমরা দেখি, ক্লাস এর ক্ষেত্রে আমরা রেঞ্জটা পেয়েছিলাম 0 থেকে 127, ক্লাস বি এর ক্ষেত্রে রেঞ্জটা পেয়েছিলাম 128 থেকে 191, ক্লাস সি এর ক্ষেত্রে রেঞ্জটা পেয়েছিলাম 192 থেকে 223, ক্লাস ডি এর ক্ষেত্রে রেঞ্জটা পেয়েছিলাম 224 থেকে 239, আর ক্লাস ই এর ক্ষেত্রে আমরা রেঞ্জটা পেলাম 240 থেকে 255। অর্থাৎ আমরা একটা আইপি অ্যাড্রেসের ফার্স্ট বাইট যেটা আছে ওটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো যে ওটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। একটা এক্সাম্পল যদি আমি নিই, দেখো 168.192.15.210, ধরো এর একটা আইপি অ্যাড্রেস আছে। এইবারে আমরা সবসময় ফোকাস করব এই ফার্স্ট বাইটটা। দেখো ফার্স্ট বাইটটা কত আছে, 168, তাহলে ফার্স্ট বাইটটা 168 মানে কার মধ্যে পড়ছে, এই রেঞ্জে পড়ছে, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। তাহলে এইভাবে আমরা কিন্তু ফার্স্ট বাইটের ভ্যালুটা দেখলেই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস
সেটা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এই গেল আমাদের মোটামুটি 5টা আইপি অ্যাড্রেস। এবং আমি যেটা বলছিলাম যে আইপি অ্যাড্রেস হুইচ ইজ ভেরি মাচ রিলেটেড টু ডিএনএস। তাহলে এই ডোমেইন নেম সিস্টেম, এই গল্পটা কি? তো আমরা কি হচ্ছে একটা হায়ারার্কিতে ডোমেইন নেমকে ডিভাইড করি। কিরকম? এই যে দেখো এখানে সবার প্রথমে বলা আছে হোস্ট নেম, তারপরে ডোমেইন, এই ডোমেইনটাকে আমরা বলতে পারি নেম ডোমেইন। তার উপরে যে টপ লেভেল ডোমেইন আছে টিএলডি, টপ লেভেল ডোমেইন, এটা যেটা আমাদের এক্সাম্পল দেওয়া আছে এটা হচ্ছে অর্গানাইজেশনাল ডোমেইন। অর্গানাইজেশনাল ডোমেইন, ঠিক আছে? তো এটাকে আরেকটু ডিভাইড করা যায়, অর্থাৎ সবার উপরে এটা আছে তো রুট ডোমেইন। আমরা এখানে ধর একটা এক্সাম্পল লিখলাম www.google.co.in। তাহলে এই যে সবার রুটের নিচে কি কি ডোমেইন থাকতে পারে, ধরো এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে এই যে টপ লেভেলটা হচ্ছে ইন থাকতে পারে, ইউকে থাকতে পারে, ইউএস থাকতে পারে। এটাকে বলা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি সার্ভারটা কোথায় আছে, তার ঠিক নিচে কি এলো কো হচ্ছে কমার্শিয়াল, এখানে এডুকেশনাল থাকতে পারে, এখানে গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকতে পারে, এখানে মিলিটারি অর্গানাইজেশন থাকতে পারে, এখানে নন প্রফিটেবল অর্গানাইজেশন থাকতে পারে। সবই হচ্ছে আমার অর্গানাইজেশনাল ডোমেইনের মধ্যে পড়ছে। তার নিচে কি আসছে? তার নিচে হচ্ছে গুগলটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে নেম ডোমেইন। আর তার নিচে কি আসছে? তার নিচে আসছে www, যেটা আমরা বলছি হোস্ট নেম। তো এই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ডোমেইন নেম সিস্টেমের। তো এই যে প্রত্যেকটা পার্ট ডোমেইন নেমের, প্রত্যেকটা পার্ট কি হচ্ছে কতগুলো ডট দিয়ে সেপারেট করা থাকছে। একদম ডান দিকে যেটা থাকছে সেটা হচ্ছে সব থেকে টপ লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইনটা জেনে কখনো অর্গানাইজেশনাল ডোমেইন হতে পারে, কখনো কান্ট্রি ডোমেইন বা জিওগ্রাফিক্যাল ডোমেইনও হতে পারে। তো প্রত্যেকটা কান্ট্রি এরকম একটা করে কোড থাকে, ঠিক আছে? ইন্ডিয়া হলে ইউনাইটেড কিংডম হলে ইউকে, ইউনাইটেড স্টেটস হলে ইউএস, তারপর ধরো স্পেন হলে ইএস এসপানিয়াল, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস হলে এরকম প্রত্যেকটা কান্ট্রি একটা করে ডোমেইন দেওয়া থাকে। তো এইভাবে আমাদের ডোমেইন নেমটাকে লিখতে হয়, যেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের অল্টারনেট, যেটা দিয়ে আমরা কোনো একটা ওয়েবসাইটকে সহজেই নাম ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে কি কি শেখার চেষ্টা করলাম, যে আমাদের টোপোলজি কত ধরনের হয়, কোনটায় কি সুবিধা অসুবিধা আছে, এবং আমাদের আইপি অ্যাড্রেস তার সঙ্গে ম্যাক অ্যাড্রেসের খানিকটা ধারণা দিলাম, এবং আইপি অ্যাড্রেসের জায়গায় আমরা ডিএনএসও ব্যবহার করতে পারি। তো আমরা আগামী দিনে এই কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত আরো কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তোমরা এগুলো থেকে আশা করি যথেষ্ট উপকৃত হবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে।